সো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করে নিই। আমাদের এখানে স্টার্টে ক্লিক করে ডাব্লিউ প্রেস করলে আমাদের সামনে ওয়ার্ডটা চলে আসবে। ব্ল্যাঙ্ক ডকুমেন্টটাকে আমরা চুজ করবো। এখানে ওদের অনেকগুলো টেমপ্লেট বানানো আছে। আমরা এগুলো আপাতত না যাই, আমরা সরাসরি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে চলে যাই, একদম র থেকে শিখবো জিনিসটা। সো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পরবর্তীতে আমাদের এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ আমরা নিয়েছি। সর্বপ্রথম আমাদের এখানে আছে ফাইল মেনু। আচ্ছা, আমি একটু বলে দিই, এই পুরো জিনিসটা হচ্ছে আমাদের রিবন বার, যেটা আমরা ব্লু থেকে টুল সহকারে দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় রিবন বার। আর এইগুলো এক একটা মেনু, ফাইল মেনু, হোম মেনু, ইনসার্ট মেনু, ডিজাইন মেনু, লেআউট মেনু, এগুলো এক একটা মেনু। আর তার ভিতরে আমাদের এখানে যে সাদা অংশটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় টুলস বার। এই টুলস বার গুলোর ভিতরে আমাদের টুলস গুলো থাকে। টুলস গুলোকে বিভিন্ন গ্রুপে গ্রুপে একদম আলাদা আলাদা করে দিয়েছে। ওকে, সর্বপ্রথম আমরা ফাইল মেনুতে চলে যাই। ফাইল মেনুতে যাওয়ার পরে প্রথমে আছে আমাদের ইনফো। আমি ইনফোটা পরে বলি। আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে একটা ফাইল লেখার পরে সেটাকে আমরা সেভ করতে হয়, এটা হচ্ছে সর্বপ্রথম কাজ। আমি কিছু একটা লিখে নিই। আমি এটা কোড লিখছি, RAND ব্র্যাকেট ইন ব্র্যাকেট আউট এন্ড এন্টার। আমার কিছু র্যান্ডম লেখা চলে আসবে। ফাইলে গেলাম, ফাইল থেকে প্রথম কাজ আমরা সেভ এজে। সেভ এজের কাজ কি, আমরা একটা ফাইল সেভ করবো। সেভ এজে ক্লিক করলাম, ব্রাউজে যাব। এখানে অনেকগুলো অপশন আছে, সবচেয়ে ইজি ওয়ে হবে আপনি যদি ব্রাউজে চলে যান। ব্রাউজে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে ডিস্কে আমরা ফাইলটাকে সেভ করতে চাচ্ছি, খেয়াল রাখবেন আমরা লোকাল ডিস্ক সিতে কোনো কিছু সেভ না করে বাকি যে সকল ডিস্কগুলো আছে সেগুলোতে সেভ করাটাই বেটার। আমরা যখন কোনো একটা ফাইল সেভ করতে যাই, ব্রাউজে গিয়ে ক্লিক করলেই সাথে সাথে সে আমাদের কিন্তু ডকুমেন্টসে নিয়ে আসে। সো অনেকে আছে এখানে ডকুমেন্টসে এসে সে সেভ করে ফেলে, বাট সে আর পরবর্তীতে খুঁজে পায় না যে সে ফাইলটা কোথায় সেভ করেছে। সে যে ডকুমেন্টসে সেভ করেছে সেটাও সে জানে না, বাট জাস্ট সে এখানে এসে নাম দিয়ে সেভ করে ফেললো। বাট আসলে নিয়মটা হবে আমাদেরকে আমাদের একটা ফোল্ডার চুজ করতে হবে বা একটা ডিস্ক চুজ করতে হবে যেখানে আমরা ফাইলটা সেভ করবো। সো আমি এখান থেকে আপাতত জিতে গেলাম। জিতে যাওয়ার পর আমি একটা নতুন ফোল্ডার বানিয়ে নিচ্ছি, যে MS ওয়ার্ড। আমি এই ফোল্ডারটার ভিতরে ডাবল ক্লিক করে প্রবেশ করলাম। মেন হচ্ছে আমি আমার লোকেশন সেট করলাম যে আমার ফাইলটা কোথায় সেভ করব। এটা একটা জায়গা চুজ করলাম। আমি দিস পিসিতে গেলাম, দিস পিসি থেকে নিউ ভলিউম জিতে গেলাম। তার ভিতরে আমি একটা ফোল্ডার আসছিল MS ওয়ার্ড, ওই ফোল্ডারের ভিতরে আসছে। এখন আমার MS ওয়ার্ড নামে একটা ফোল্ডারের ভিতরে আমি আছি। এরপরে ফাইল নেম, ফাইলের নামটা দিয়ে দেবো। যে ফাইলের নাম হোক, যদি অফিসের কোনো কাজ করেন তাহলে অফিসের নাম দিয়ে, মানে যেই নামই হোক না কেন সেটা দিয়ে দেবেন। আমি আপাতত PIC প্র্যাকটিস লিখে দিলাম। এবং নিচে আমাদের সেভ এস টাইপ, এখানে আমরা যদি ক্লিক করি আমাদের অনেকগুলো সেভ এস টাইপ আছে। সো আমাদের সেভ এস টাইপ আমরা প্রথমত ওয়ার্ড ডকুমেন্টে দেখে কাজ করি, আর মাঝে মাঝে আমাদের পিডিএফটা প্রয়োজন হয়। আমরা একটা ফাইলকে রেডি করলাম, কাজ টাজ করে সেটাকে প্রিন্ট করতে চাচ্ছি, তখন আমরা পিডিএফ এ সেভ করে সেটাকে নিয়ে যাই প্রিন্ট করার জন্য। বা কাউকে পাঠাতে চাচ্ছি, সেটা আমরা পিডিএফ এ সেভ করে কাউকে পাঠাই। ওয়ার্ড ডকুমেন্টে পাঠানো যায়, কোনো সমস্যা নাই, পিডিএফ এও পাঠাতে পারেন। তবে ওয়ার্ড ডকুমেন্ট হলে একটা প্রবলেম হচ্ছে কি, আপনি যদি কোনো ফন্ট এখানে ইউজ করেন সেটা অন্যের কম্পিউটারে নাও থাকতে পারে, সেক্ষেত্রে ফন্ট মিসিং হয়ে যাবে। তো এই জন্য আমরা প্রিন্টের জন্য সবচেয়ে সুইটেবল হচ্ছে কি, আমরা প্রথমে একবার সেভ করে নেব ওয়ার্ড ডকুমেন্টে, আরেকবার সেভ করবো পিডিএফ এ। তাহলে পুনরায় যখন আমার এডিট করার প্রয়োজন, সেটা আমি ওয়ার্ড ডকুমেন্ট যেটা ওটাকে আবার পুনরায় ওপেন করে সেভ এডিট করতে পারবো। আবার আমি ফাইলটাকে সেভ করব। সেভ করার পরে যদি প্রিন্টের জন্য নেওয়ার প্রয়োজন হয় তখন আরেকবার আমি পিডিএফ এ সেভ করব। সো আমি ওয়ার্ড ডকুমেন্টে রাখলাম, দেখি সেভে ক্লিক করলাম, আর আমার ফাইলটা সেভ হয়ে গেছে। এখন যদি আমি দুইটা কেটেও দিই, তাহলে আমরা যেখানে সেভ করেছিলাম দিস পিসের ভিতরে আমরা নিউ ভলিউম জিতে গিয়েছিলাম। জি থেকে আমাদের এখানে MS ওয়ার্ড নামে ফোল্ডার সেভ করেছিলাম, এই যে ফাইলটা আমরা দেখতে পেয়েছি। আচ্ছা, এখন আমাদের ফাইলটা ওপেন হয়ে গেছে। এই দেখলাম সেভ এজের। এখন আমরা পিডিএফ এ সেভ করবো। সেভ এজে গেলাম, ব্রাউজে গেলাম, ব্রাউজে যাওয়ার পরে এখান থেকে আমরা জি থেকে আমাদের MS ওয়ার্ড যে ফোল্ডারটা ছিল সেটার ভিতরে যাব এবং ফাইলের নাম একই। খেয়াল রাখবেন, একই নামে দুইটা ফাইল কখনো করা যাবে না। আমরা এটা যেহেতু ওয়ার্ডের ফাইল, সেম ওয়ার্ডের ফাইল একই নামে আপনি দুটো করতে পারবেন না। আপনি এটা করতে গেলে আপনার আগেরটা রিপ্লেস হয়ে নতুনটা ওখানে বসে যাবে। আর যদি ফাইল ট্যাগ ভিন্ন ধরনের হয়, যেমন এটা এখন ওয়ার্ড ডকুমেন্ট আমি অলরেডি সেভ করা ছিল, বাট এখন যদি আমি সেভ এস টাইপটা পিডিএফ এ দিই তাহলে আর প্রবলেম হবে না, কারণ ধরন আলাদা হয়েছে, বাট নাম একই আছে ঠিক আছে, তবে ক্যাটাগরি আলাদা হয়েছে। তো খেয়াল রাখবেন একই ক্যাটাগরির একই নামে দুইটা ফাইল কখনো করবেন না।
এরপর আমরা সেভে ক্লিক করব, আমাদের ফাইলটা সেভ হয়ে যাবে পিডিএফ। সো পিডিএফ যখনই ওপেন সেভ হয়, পিডিএফটা ওপেন হওয়ার জন্য চেষ্টা করে কম্পিউটারের ভিতরে, আমরা এটাকে আপাতত মনে করি ক্রোম ব্রাউজারের ভিতরে ওপেন করতে চাচ্ছি, যে আমাদের পিডিএফ ফাইলটা ওপেন হয়ে গেছে। হ্যাঁ, দেখলাম একটা বিষয়। এরপর আসি সেভের কাজ কি। সেভের কাজ হচ্ছে, আমি বললাম যে একটা ফাইল নতুন করে সেভ করা, আর সেভের কাজ হচ্ছে একটা ফাইল সেভ করার পরে সেই ফাইলটা যদি আমরা এডিট করি বা কোনো কিছু আপডেট করি, সেইটাকে আমরা সেভ করার জন্য, আপডেট করার জন্য সেভের কাজ। যেমন আমি এখন এখানে 1 2 3 লিখলাম, হ্যাঁ এই যে 1 2 3টা লিখলাম, এটা কিন্তু এখনো আমাদের ওই সেভকৃত ফাইলের ভিতরে গিয়ে বসে নাই। কখন বসবে? যখন আপনি ফাইল থেকে সেভে ক্লিক করবেন তখন এটা গিয়ে ওখানে বসবে। মানে আপনার সেভ করা ফাইলে আপনি কোনো কাজ করলে সেটাকে আপডেট করতে হলে আপনাকে সেভে ক্লিক করতে হবে, অথবা কন্ট্রোল এস দিলেও, কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিলেও হবে। দেখলাম সেভের কাজ। এরপর আসি ওপেন। ওপেনের কাজ হচ্ছে, আমাদের একটা ফাইল অলরেডি আমার কম্পিউটারে আছে, এখন আমি চাচ্ছি সেই ফাইলটা ওপেন করতে। তাহলে আমি ওপেনে ক্লিক করব, ব্রাউজে যাব, ব্রাউজে ক্লিক করে আমার ফাইলটা কোথায় আছে আমাদেরকে সেখানে চলে যেতে হবে। মনে করুন আমার এখানে কোনো একটা ফাইল আছে, আমি এখান থেকে ফাইলটাকে ওপেন করতে চাচ্ছি। তাহলে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ডাবল ক্লিক করলে আমাদের ওই ফাইলটা ওপেন হয়ে যাবে। এইটা হচ্ছে যে কি আমাদের ওপেনের সিস্টেম। তাহলে ফাইল থেকে আমরা ওপেন দেখলাম। এরপর আসি নিউ। নিউর কাজ কি? আমি নতুন আরেকটা ডকুমেন্ট নিতে চাচ্ছি। যেমন আমি এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম, এখন আমার এখানে আরেকটা নতুন ব্ল্যাঙ্ক পেজ আসছে। আগেরটা কোথায় গেল? আগেরটাও আছে। আমরা যদি এখানে যাই, আমাদের নিচে টাস্কবারে দেখতে পারবো আমাদের এইখানে ছিল, এটা হচ্ছে আগের আগের ফাইলটা, আর এখন বর্তমান ডকুমেন্টটা হচ্ছে এটা। সো আগের ডকুমেন্ট আর বর্তমান ডকুমেন্টের সাথে কোনো সম্পর্ক নাই, এটা সম্পূর্ণ আলাদা, এটা সম্পূর্ণ আলাদা। ওকে, আমি এটা কেটে দিচ্ছি আপাতত। এরপরে ফাইল থেকে নিউ কাজ বুঝলাম, ইনফো। ইনফো মানে ইনফরমেশন। আমাদের এই যে ফাইলটা আমরা কাজ করতেছি সেই ফাইলে সাইজ কত? 12 KB, পেজ আছে একটা, ওয়ার্ড আছে 240। তো এগুলো ইনফরমেশন, খুব একটা ইম্পর্টেন্ট না। এখানে একটা কাজ আমাদের ইম্পর্টেন্ট আছে, প্রোটেক্ট ডকুমেন্ট থেকে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, মানে একটা পাসওয়ার্ড দিয়ে আমরা ফাইলটাকে সেভ করে রাখতে পারবো, যাতে কেউ পাসওয়ার্ড ছাড়া ঢুকতে পারবে না। সো এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে যাবো, গিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, আমি আপাতত 111 দিলাম। ওকে, এগেইন কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে 111। ওকে, তাহলে আমাদের এই ফাইলটা এখন প্রোটেক্ট হয়েছে। তবে কখন? এই ফাইলটা অলরেডি সেভ করা আছে, বাট আমি যে এডিট করেছি সেটা কিন্তু এখন আপডেট হয় না। কখন আপডেট হবে? হ্যাঁ, সেভে যখন আমি ক্লিক করব, আমি সেভে ক্লিক করলে তখন আমার ফাইলটা আপডেট হবে। তাহলে আমরা ফাইল থেকে সেভ এস পর্যন্ত আমরা দেখলাম। এখন আসি, আমি প্রিন্টের বিষয়গুলো বোঝানোর জন্য আমি বড় করে একটা লেখা লিখে, আর অ্যান্ড ব্র্যাকেট ইন, আমি ব্র্যাকেট ইন করলাম। এরপর আমি যদি এখানে লিখে 30, তার মানে 30টা প্যারাগ্রাফ নিব, প্রত্যেকটা প্যারাগ্রাফে 10টা করে সেন্টেন্স থাকবে। 30টা প্যারাগ্রাফ, 10টা সেন্টেন্স, আপনি এখানে যা লিখে দিবেন সে আপনাকে ওরকম করেই লেখা দেবে, ডেমো লেখা দেবে। আমি এন্টার দিলাম, কিছু সে ডেমো লেখা দিয়েছে। এখন আমি ফাইল থেকে প্রিন্টে যাচ্ছি। প্রিন্ট আসার পরে প্রথমে আছে আমাদের এখানে কপি। আমরা কয়টা কপি করতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে দিতে পারি, যে এখানে আমার পেজ আছে টোটাল 1 থেকে 7টা। সো এই 1 থেকে 7টা পেজ কয়টা কপি করব? সাপোজ আমি দিয়ে দিলাম দেখি 10টা কপি। বা আপনি এখান থেকে আপ ডাউন করে কম বেশ করতে পারবেন, অথবা নিজেও লিখে দিতে পারেন। এরপরে এখানে আপনি প্রিন্টারটা চুজ করবেন, আপনি কোন প্রিন্টারে প্রিন্ট দিতে চাচ্ছেন। যে প্রিন্টারটা আপনার কম্পিউটারের সাথে কানেক্টেড থাকবে সেটা আপনার এখানে শো করবে, তাহলে প্রিন্টারটা এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো। এরপরে প্রিন্ট অল পেজ। প্রিন্ট অল পেজ মানে যতগুলো পেজ আছে সবগুলোই প্রিন্ট হয়ে যাবে। আর প্রিন্ট কারেন্ট পেজ। প্রিন্ট কারেন্ট পেজ হচ্ছে আপনি যেই পেজে ক্লিক রেখে আসছেন, মাউসটা ক্লিক রেখে আসছেন, সেই পেজে জাস্ট প্রিন্ট হবে। এই যে প্রিন্ট কারেন্ট পেজ দিলে, মনে করেন আমি এখন 3 নম্বর পেজে আমি ক্লিক রাখলাম, ক্লিক রেখে আমি যদি ফাইলে গিয়ে প্রিন্টে যাই, প্রিন্টে গেলে প্রিন্ট কারেন্ট পেজ দেওয়াতে দেখেন আমার এখানে অটোমেটিকলি 3 নম্বর পেজটা সিলেক্ট হয়ে গেছে, কারণ আমি 3 নম্বর পেজ আমার ক্লিক ছিল। এটা হচ্ছে প্রিন্ট কারেন্ট পেজ। এরপরে কাস্টম প্রিন্ট। কাস্টম প্রিন্ট হচ্ছে আপনি আপনার এখানে যে 1 থেকে 7টা পেজ আছে আমার এখানে, আমি চাচ্ছি যে কি 1 থেকে 7টা পেজ সবগুলো প্রিন্ট করবো না, জাস্ট 3 নম্বর পেজটা প্রিন্ট করবো, তাহলে 3 লিখে দেন হবে। যদি বলেন যে কি না 3 এবং 6, তাহলে 3-এর পরে একটা কমা দিবেন, কমা দেওয়ার পরে 6, তাহলে 3 এবং 6 এই 2টা নম্বরের পেজটা প্রিন্ট হবে। অথবা আমি যদি বলে যে কি না 1 থেকে 5 পর্যন্ত আমি প্রিন্ট করবো, তাহলে 1-5,
তাহলে 1 থেকে সে 5 পর্যন্ত প্রিন্ট করবে। এর পরবর্তীতে আমাদের এখানে একটা অপশন আছে প্রিন্ট সিলেকশন। এই জিনিসটা এখন আসতেছে না, কখন আসবে? আপনি যদি কোনো একটা এরিয়া সিলেক্ট করে যান যে শুধু এই এরিয়াটুকুই প্রিন্ট করব, তাহলে ফাইলে যাবেন, প্রিন্টে যাব, প্রিন্টে যাওয়ার পরে প্রিন্ট অল পেজ থেকে প্রিন্ট সিলেকশন, তাহলে শুধুমাত্র সিলেক্টকৃত অংশটুকুই প্রিন্ট হবে, আর অন্য কোনো অংশ প্রিন্ট হবে না। ঠিক আছে, তাহলে এখানে আর বাকিগুলো আমাদের ইনফো এগুলো দরকার নেই, আমরা প্রিন্ট অল পেজ ট্যাবে দিয়ে রাখলাম। এরপরে আমাদের এখানে আছে প্রিন্ট ওয়ান সাইডেড, ম্যানুয়ালি প্রিন্ট অন বোথ সাইডেড। প্রিন্ট ওয়ান সাইড দিলে আপনার পেপারের শুধুমাত্র উপরের সাইডটা প্রিন্ট হবে, আর ম্যানুয়ালি প্রিন্ট অন বোথ সাইড দিলে উপরের সাইডটা প্রিন্ট হওয়ার পরে সেই অপর পাশটাও প্রিন্ট হবে, পাশ print হবে। এরপর আসি আমাদের কালেক্টেড আনকালেক্টেড। কালেক্টেড হচ্ছে আপনার সিরিয়াল বজায় রেখে আপনাকে প্রিন্ট করে দেবে, মানে এই যে এখন আমার এখান থেকে 1 থেকে যে 7টা পেজ আছে, এই 7টা পেজ 10টা কপি হবে। তো 10টা কপি হওয়ার ক্ষেত্রে সে সিরিয়াল মেনটেন রাখে, যে প্রথমে 1 নাম্বার পেজ, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6, 7 একবার হলো এক সেট, আবার 1, 2, 3, 4, 5, 6, 7 করে আবার আরেকবার, এরকম করে টোটাল 10 বার করবে, কারণ আমি 10টা কপি দিয়েছি। এটা হচ্ছে কালেক্টেড সিস্টেম। আর আনকালেক্টেড দিলে কি হবে? আপনার 1 নাম্বার পেজটাকে 10 বার কপি করে দেবে, 2 নাম্বার পেজটাকে 10 বার কপি করবে আলাদা ইন্ডিভিজুয়ালি, হ্যাঁ, সেট আকারে না। 1 নাম্বার পেজ 10টা কপি, 2 নাম্বার পেজ 10টা কপি, 3 নাম্বার, এরকম করে ধাপে ধাপে সে সবগুলো কপি করে দেবে, তবে নাম্বার ওয়াইজ। ওকে, যখন যেটা ব্যবহার হবে সেটা আপনি সিলেক্ট করে দিলেন। পোর্ট্রেট ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন। বর্তমানে আমাদের যে মোডটা আছে এটা হচ্ছে পোর্ট্রেট ওরিয়েন্টেশন, যেটা উপর দিক থেকে নিচের দিকে লম্বা। অফিসিয়াল কাজে আমাদের পোর্ট্রেট মোডটাই বেশি ব্যবহার হয়, আর মাঝে মাঝে সামটাইমস হয়তো দেখা যায় আমাদের ল্যান্ডস্কেপ মোডটা ব্যবহার হয়। পোর্ট্রেট মোড দেখলাম, ল্যান্ডস্কেপে দিলে এই যে এরকম ল্যান্ডস্কেপ, যেমন আমাদের বাসা ভাড়া দেওয়া হবে, সাবলেট, টুলেট, এই সকলগুলো আমাদের ল্যান্ডস্কেপে প্রিন্ট করা হয়। ল্যান্ডস্কেপে প্রিন্ট করার উদ্দেশ্য কি? যাতে আমার লেখাগুলো একটু বড় আসে, সেজন্য আমরা ল্যান্ডস্কেপে প্রিন্ট দেওয়া হয়। এরপর আমাদের এখানে পেপার সাইজ, আপনি কোন পেপারে প্রিন্ট দিতে চাচ্ছেন। সো এখানে বিষয় জেনারেলি লেটার থাকে, বাট আমাদের অফিসিয়াল কাজে বেশি ব্যবহার হবে A4 সাইজটা, এটা হচ্ছে A4 সাইজ। আর আরেকটা সাইজ আমাদের ব্যবহার হয় লিগ্যাল সাইজ। লিগ্যাল সাইজটা হচ্ছে আমাদের স্টাম্পের জন্য, দলিলের জন্য। আমরা যে সকল দলিলগুলোতে লেখালেখি হয় না যাদের জন্য, সেগুলোর জন্য আমাদের লিগ্যাল সাইজটা ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, তাহলে এখানে আমাদের A4 এবং লিগ্যাল এটা বেশিরভাগ কাজে লাগবে। এরপরে এখানে আসে আমাদের মার্জিন। আমাদের এখন বর্তমান লেখার এই পাশে 1 ইঞ্চি মার্জিন আছে, উপরে 1 ইঞ্চি আছে, এই পাশে 1 ইঞ্চি আছে, নিচে 1 ইঞ্চি মার্জিন আছে। এই যে আমাদের নর্মালটাতে এখন ক্লিক আছে, যার কারণে মার্জিন চারপাশে 1 ইঞ্চি করে আছে। আমরা এখান থেকে ন্যারো দিলে 1/2 ইঞ্চি, মডারেট, আরো কয়েকটা সাইজ এখানে দেওয়া আছে। আর যদি আপনি মন গড়া যে আমি নিজের ইচ্ছা মতো সাইজ দেবো, তাহলে কাস্টম মার্জিনে যাবেন, গিয়ে টপে আপনি কত রাখতে চাচ্ছেন, মনে করেন আমি দেবেন যেটি 0.5 মানে 1/2 ইঞ্চি, বটমে আমি রাখতে চাচ্ছি 1/2 ইঞ্চি, লেফট রাইট আমি মাপবো, তো বললাম যে 1 ইঞ্চি থাকবে। আমি যদি এখন ওকে দিয়ে দিই, দেখেন আমার উপরে হাফ, নিচে হাফ হয়ে গেছে, লেফট রাইটে কিন্তু 1ই আছে, কারণ আমি 1 দিয়েছি। এর পরবর্তীতে আপনি চাইলে এখানে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন, এই যে উপরে ডাউন আপ এগুলো দিয়ে, আর ডাউন আপ এগুলো দিয়ে আপনি আপ ডাউন করতে পারবেন। এখানে গাটার একটা অপশন আছে। গাটার জিনিসটা কি? গাটার হচ্ছে আমরা যখন দলিলের মধ্যে স্টাম্পের মধ্যে যখন আমরা প্রিন্ট করি, স্টাম্পের উপরে কিন্তু আমাদের একটা নোট থাকে, 20 টাকার, 50 টাকার একটা নোট থাকে। সেই নোটটার পর থেকে প্রিন্ট করতে চাইলে আপনাকে গাটার অপশনটা ব্যবহার করতে হবে। আমি মনে করি ওই নোটের সাইজ হচ্ছে 4.5 দিয়ে দেওয়া আমরা 4.5, এখান থেকে লেফট থেকে আপনি টপ করে দেবেন, লেফটে দিলে লেফট থেকে সে ফাঁকা করে দেবে 4.5 ইঞ্চি পরিমাণ, আর টপে দিলে টপ থেকে 4.5 ইঞ্চি পরিমাণ এই যে গ্যাপ করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমি ওকে করে দিই, প্রত্যেক ফেজের উপর থেকে 4.5 ইঞ্চি গ্যাপ থাকবে, তারপর থেকে সে প্রিন্ট নেবে। আপনি যদি এখানে গাটারটা না দেন এবং আপনি যদি স্ট্যাম্পের উপরে প্রিন্ট দেন, তাহলে একদম স্ট্যাম্পের নোটের উপরে আপনার প্রিন্ট হয়ে যাবে, লেখাগুলো বসে যাবে, এক্ষেত্রে আপনার স্ট্যাম্পটা বাদ হয়ে যাবে। ওকে, যখন আমাদের কাজ লাগবে না গাটারটা, তখন আমরা 0 করে ওকে করে দিলে আবার কাস্টম মার্জিন 0 0 করে ওকে করে দিলে আমাদের গাটারটা নরমাল হয়ে যাবে। এর পরবর্তীতে আছে আমাদের 1 পেজ পার শিট, 2 পেজ পার শিট, 4 পেজ পার 6 পেজ। এটা হচ্ছে যে কি একই শিটের ভিতরে আপনি একই পেজের ভিতরে দুইটা পেজ করে ফেলতে চাচ্ছেন, 4টা করতে চাচ্ছেন, 6টা করতে চাচ্ছেন, এগুলো খুব একটা বেশি ব্যবহার হয় না। আপনার এখানে সবকিছু যখন সেট করা হয়ে যাবে, আপনি প্রিন্টে ক্লিক দিবেন, তাহলে আপনার ফাইলটা প্রিন্ট হয়ে যাবে। যখন আপনি এখন সবকিছু শেষ, আপনি ফাইল প্রিন্টে ক্লিক করলে আপনি প্রিন্ট হওয়া শুরু করবেন। এই দেখলাম আমাদের প্রিন্ট। এরপরে শেয়ার।
শেয়ার আমাদের খুব একটা আমরা কাজ করি না, শেয়ারটা মূলত আমাদের একটা ফাইল আরেকজনকে পাঠানো। তো ওটার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ আছে, অথবা আমরা জিমেলের মাধ্যমে ইজি ওয়েতে শেয়ার করা শিখবো। আমি এখান থেকে এটা আমাদের স্কিপ করলাম। এখানে আপনি ইমেল করতে গেলে, শেয়ার করতে গেলে আপনাকে মাইক্রোসফট অ্যাকাউন্ট লাগবে। আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট করার পরবর্তীতে দেন আপনি এটাকে শেয়ার করতে পারবেন। সো আমি এতে ঝামেলা করতেছি না, আমি সরাসরি জিমেলের মাধ্যমে আমি পাঠিয়ে দিই। ওটা দেখুন এক্সপোর্টের কাজ কি, আপনি চাইলে আপনার এই ফাইলটাকে, ওয়ার্ড ডকুমেন্ট যে ফাইলটা আছে সেই ফাইলটাকে আপনি অ্যান্ড এক্সপোর্ট করতে পারবেন পিডিএফে, যেটা আমরা সেভেজ থেকে করতে পারি এখানে। সো আমি মনে করি যে খুব একটা দরকারি না, এখানে কাজটা আপনি সেভেজ থেকেই করতে পারবেন। আবার চেঞ্জ ফাইল টাইপের ভিতরে গেলে এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে ওয়ার্ড 97 থেকে 2003 ডকুমেন্টস আছে। এটা কিসের জন্য, আপনি যেই ওয়ার্ডে কাজ করতেছেন, মানে ওয়ার্ড ডকুমেন্টে কাজ করতেছেন, আপনার দেখা যায় সফটওয়্যারটা যদি ব্যাকডেটেড হয়, বা আপনি যাকে ফাইলটা পাঠাবেন, আপনার সফটওয়্যারটা হচ্ছে আপডেট, আপনি কাজ করতেছেন আপডেট ভার্সনে, বাট আপনি যাকে ফাইলটা পাঠাবেন ওনার কম্পিউটারে ব্যাকডেটেড ভার্সন দেওয়া আছে, ইউজ করে উনি। সেই ক্ষেত্রে আপনি আপনার আপডেট ভার্সনটাকে ব্যাকডেট করার জন্য, মানে আপডেট ফাইলটাকে ব্যাকডেটেড ফাইল হিসেবে সেভ করতে পারবেন এখান থেকে। তো এখানে আরো কয়েকটা অপশন আছে, খুব একটা আমাদের বেশি কাজে ব্যবহার হয় না। এরপর আসি ক্লোজে ক্লিক করলে আপনার এই ডকুমেন্টটা ক্লোজ হবে। তার আগে আমাকে জিজ্ঞেস করতেছে আপনি ফাইলটা সেভ করবেন কিনা। আমার অলরেডি ফাইলটা সেভ করা আছে, তারপরে ওখানে এটা জিজ্ঞেস করতেছে কারণ আমি আপডেট করেছি যা কিছু, সেটাকে আমি সেভে ক্লিক করে দিলাম। ওকে, আমি এখন সেভ করে দিলাম। এখন আমার ডকুমেন্টটা ক্লোজ হয়েছে, বাট সফটওয়্যার না। এরপর আসি, আমি আরেকটা নতুন ডকুমেন্ট নিলাম ফাইল থেকে। তাহলে আমরা এক্সপোর্ট দেখলাম। এরপর আসি ক্লোজের কাজ কি, ক্লোজের কাজটা মাত্র দেখলাম। অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছি, কালারফুল, ডার্ক গ্রে, ব্ল্যাক, হোয়াইট। সো আমি যদি এখানে ব্ল্যাক করে দিই তাহলে আমাদের সম্পূর্ণটা ব্ল্যাক হয়ে যাবে, আর যদি হোয়াইট করে দিই হোয়াইট হয়ে যাবে, কালারফুল করে দিলে কালারফুল। সো কালারফুলটা মাঝে মাঝে অনেক সময় রাতের বেলা কাজ করতে গেলে আপনি ডার্ক দিতে হয়তো একটু ভালো আপনার চোখে কমফোর্টেবল ফিল হতে পারে। আর ফিডব্যাক খুব একটা প্রয়োজনীয় জিনিস না। অপশন অপশন হচ্ছে আপনার এখানে টুলসের ভিতরে, যদি আপনার এই টুলসগুলো থেকে কোনো একটা টুলস যদি এলোমেলো হয়ে যায় বা ডিসপ্লে সেটিংস গুলো এলোমেলো হয়ে যায়, আপনি এখান থেকে সেগুলো ঠিক করতে পারবেন। তো তার জন্য আপনাকে আগে অবশ্যই এই সকল বিষয়গুলো জানতে হবে, আদারওয়াইজ আপনি কি নিয়ে নাড়াচাড়া করতেছেন সেটা বুঝবেন না। ঠিক আছে, আজকে তাহলে আমরা ওয়ার্ডের ফাইল মেনুর সবগুলো অপশন দেখলাম। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমরা হোমের সবগুলো বিষয়গুলো কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ।